শুভেচ্ছা। আমন্ত্রণ মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এমএলএম জিজ্ঞাসায় আমরা প্রতিদিনই মাল্টি লেভেল মার্কেটিং এর নানা দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে সৃষ্ট বিভিন্ন প্রশ্নের খোলামেলা আলোচনা করার প্রয়াস থাকে এই অনুষ্ঠান জুড়ে। সেই সাথে এই ব্যবসা সম্পর্কিত সবশেষ যে প্রত্যয়টি যুগ হয় সেটি নিয়েও আমাদের বিশেষ গুরুত্ব থাকে আলোকপাত করার। তারই ধারাবাহিকতায় আজও আমরা আলোচনা করব। বরাবরের মতো স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর অন্যতম গুরু ডেস্টিনি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব রফিকুল আমিনকে। আমিন, আপনাকে আলোচনায় স্বাগত জানাই। প্রতিদিনের মতোই এই ধারাবাহিক আলোচনা আমরা শুরু করতে চাই যে মাল্টি লেভেল মার্কেটিং এর যে প্রত্যয়টি, যে গুরুত্বটি, যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে শুরু হয়েছিল, এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে একটি প্রশ্ন শুরুতেই আসে, সেটি হচ্ছে যে বাংলাদেশে এর প্রয়োজনীয়তাটা কি আসলে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ডাইরেক্ট সেলিং যে কনসেপ্টটা, এটা কনজিউমার বেস সরাসরি, কারণ এটার ফিলোসফিটাই হচ্ছে যে যত কম মধ্যস্বত্বভোগী ব্যবহার করা যায়, যত কম ওভারহেড খরচ করা যায়, এবং সেই ওভারহেড কস্ট এবং মধ্যস্বত্বভোগীর যে অযাচিত কমিশন আছে, এটা এমন একটা স্তরে বন্টন করতে হবে যেখানে ধরেন গতানুগতিক কি হচ্ছে, গতানুগতিক গুটি কতকের কাছে লভ্যাংশটা যাচ্ছে, এটাও জায়েজ, এটা বৈধ। বাট আপনি দেখেন 10 জনের মধ্যে অর্থের বন্টন আর 10,000-এর মধ্যে অর্থের বন্টনের মধ্যে পার্থক্য হচ্ছে অর্থ একই, সুষম বন্টনের কারণে আপনার যেটাকে বলা হয় ক্যাশ ফ্লোটা বেশি তৈরি হয়। আরেকটা দিকে আমি বলতে পারি, যেমন বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই আর যদি ইউরোপের দিকে বা আমেরিকার দিকে তাকাই, দুই জায়গা ছাড়া কোনো পার্থক্য দেখি না আমি অর্থের ব্যাপারে। ইউরোপ আমেরিকাতে দেখেন পুরো সপ্তাহ ধরে চাকরি করার পরে সে $300 থেকে $400 পাচ্ছে। এটা তার খরচ করতে ম্যাক্সিমাম ফ্রাইডে, স্যাটারডে সানডে দেয়ার এমটি, আর সমস্যা নাই। মানডে থেকে যখন তারা আবার কাজ শুরু করে আবার থার্সডে একটা চেক পায়। তাই তারা কখনোই অর্থ তাদের সঞ্চিত থাকুক বা থাকতে হবে এমন তাদের এরকম চিন্তাটা থাকে না। কিন্তু বাংলাদেশে কিন্তু উল্টোটা, বাংলাদেশে প্রত্যেক মাসে আপনাকে কিছু একটা সেভিংস করতে হয়। তার কারণ কি? বাংলাদেশের এমপ্লয়মেন্ট হার অনেক কম। উল্টাটা হয় বাংলাদেশে। যেমন যদি আমি কানাডার কথা বলি, কানাডাতে আনএমপ্লয়মেন্ট রেশিও হলো 7 থেকে 9%, আর ঠিক বাংলাদেশে উল্টাতে চলে যাবে, যে দেখা যাবে ভালো এমপ্লয়মেন্ট এনজয় করছে 7 থেকে 9%, বাকি যারা আছে ওইটাকে আমি এমপ্লয়মেন্টের মধ্যে ফেলি না। তাইলে এই মাস পিপলকে আপনি কোথায় কাজে লাগাবেন? একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, শুধু জবের উপরে ডিপেন্ড করে ইউরোপ আমেরিকার কোন লোক নির্ভরশীল নয়। খোদ আমেরিকাতে যত লোক এমপ্লয়মেন্ট আছে, চাকরি করে, তার 10 গুণ আছে সেলফ এমপ্লয়মেন্ট, এবং এটাকে বলা হয় হোম বেস বিজনেস। আমি একটা ম্যাগাজিন সাবস্ক্রাইব করতাম যেটাকে বলা হতো হোম বেস বিজনেস। আমি ওটার থেকে জানতে পারলাম, আমি আগে মনে করতাম সব আমেরিকানরা বুঝি চাকরি করে, আসলে তা না। হোম বেস বিজনেস শুধু হাজব্যান্ড এন্ড ওয়াইফ আর হয়তো তাদের বাচ্চারা এমপ্লয়েড, আর কেউ না, কিন্তু এরকম আছে 2 মিলিয়ন। তখনকার কথা, ইট ওয়াজ আই এম টকিং অ্যাবাউট 1989-90 কথা, তখনকার কথা। বাংলাদেশে যখন আমরা চিন্তা করলাম যে এইখানে নাই কি, এখানে নাই প্রযুক্তি আর উদ্যোগ। আমেরিকাতে কি আছে? প্রযুক্তি উদ্যোগ আছে, কিন্তু মানুষ কম তুলনামূলক ভাবে, কারণ সবাই আদারওয়াইজ বিজি। কেউ আপনি যদি ডাইরেক্ট সেলিং অ্যাপ্রোচ করতে যান ইউরোপ আমেরিকাতে, ইউ উইল নিয়ারলি গেট 1 to 2% টু ইনভলভ। বাট বাংলাদেশের ব্যাপারটা কি হচ্ছে, সবাই মোটামুটি খালি আছে, যারা নিম্ন আয়ের চাকরি করে তারাও বেকারের মতোই। তা আমি এই জন্য মনে করি বাংলাদেশে যে এখন বর্তমানে সামাজিক একটা, মানে আমি বলবো যে একটা অব্যবস্থাপনা, বা আমি সোজাসুজি বলতে চাই যে কেমন জানি একটা এলোমেলো আমরা সবাই দেখতেছি, যে যেটা ইচ্ছা করতেছে, কেউ আইন কানুন মানতেছে না। এর কারণ হচ্ছে আসলে এদের সবাই কিন্তু পরিমিত আয় নেই। সবাই স্বপ্ন দেখে যে মাস্টার্স পাস করে বিসিএস পরীক্ষা দিবে, সরকারি আমলা হবে, কেউ চিন্তা করে ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। পার্সেন্টেজ কত জানেন? শুনলে অবাক হবেন, লাখে একজন যারা অ্যাচিভ করে, তাহলে 99,999 জনের কি হবে? তাদের মধ্যে আবার একটা গ্রুপ চিন্তা করে বিদেশ যাব, ওকে, তাদের মধ্যে পার্সেন্টেজ কমে যাচ্ছে। আরো একটা বড় অংশ থেকে যায় যারা বিদেশ যেতে পারতেছে না, তখন তারা কি বলে, কন্ট্রাক্টরই করবো, কন্ট্রাক্টর বানানি করতে পারতেছে না। কিন্তু কন্ট্রাক্টর মানে কি, কোন এক জায়গায় সিটি কর্পোরেশন বা বড় কোন কর্পোরেশনের সামনে দাঁড়িয়ে থাকে, মাস্তানি করবে, জোর করে টেন্ডার নিয়ে যাবে। এই সমস্ত ঘটনাগুলোর পিছনে মূল কারণ হচ্ছে আসলে একটা বড় অংশ তারা কোনো প্রযুক্তিগত সহযোগিতা পাচ্ছে না। আর ডাইরেক্ট সেলিং কিন্তু এক ধরনের প্রযুক্তি।
এই প্রযুক্তিকে যদি কাজে লাগানো যায় তখন কেউ কারো পিছিয়ে নিবে না, সবাই যার যার অবস্থান থেকে ডেভেলপ করার চেষ্টা করবে। সেকেন্ডটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। আপনি দেখেন আমাদের একজন ডাইরেক্ট সেলিং যে কম করে 4 থেকে 5 বছর কাজ করেছে, আমি আগামীতে আপনাদেরকে এই ধরনের অডিয়েন্স উপহার দেব। ইউ আস্ক দেম এনিথিং এভরিথিং। এটাকে আপনি কি প্রযুক্তি বলছেন, বাণিজ্যিক টেকনোলজি না সামাজিক? এইটা আমি বলবো সামাজিক টেকনোলজি। বাণিজ্যটা কিন্তু এখানে একেবারেই মুখ্য। মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা মানুষকে ডেভেলপ করতে হবে। আমি আপনাকে একটা কোটেশন বলি, আমার মনে আছে আজ থেকে অনেক দিন আগের কথা। আমি যখন ডাইরেক্ট সেলিং করি তখন আমি বিল ব্রিটের সাথে দেখা করতে গিয়েছিলাম রিচমন্ড, ভার্জিনিয়া। আমি ওনাকে বলেছি যে ব্রিট, আই এম ভেরি হারি, আই নো ইউ আর বিজি, গিভ মি ফিউ ওয়ার্ডস শর্টকাট। ওয়ান অফ দ্য ওয়ার্ড ছিল এরকম, build your people, they will build your business. Look at that, what he says. Build your people, they will build your business. Exactly কিন্তু তাই হয়েছে। আমি এখানে বিজনেস করছি বললে এটা কিন্তু ভুল হবে। আমার চাইতে ভাগা ভাগা বিজনেসম্যান 1000 বের করে দেওয়া যাবে, যারা আমার চাইতে বিজনেস অনেক ভালো বুঝে এবং বিজনেসের জগতে যাদের 30-40 বছরের যাত্রা, আমি ওদের তুলনায় কিন্তু কিশোর। বাট ইন্টারেস্টিং হচ্ছে ওনারা একটা জিনিস মিস করে গেছেন যেটা আমি করিনি। আই ফলো দি ব্রিট রুল, বিল্ড ইউর পিপল, দে উইল বিল্ড ইউর বিজনেস। আজকে দেখেন এই যে একটা ক্রাইসিস, এই ক্রাইসিসটা কিসের? বিজনেস ক্রাইসিস। আমার বিজনেসের মধ্যে একটা সন্দেহ আসছে, ঠিক মতো অর্থনৈতিক ইয়ে করছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হতো, আপনি দেখতেন কি অবস্থাটা দাঁড়াতে। এত মানুষ এই মাল্টি লেভেল মার্কেটিং এর সাথে যুক্ত হয়েছে, এইগুলো টেকসই প্রতিষ্ঠানগুলো টেকসই না হলে এই মানুষগুলোর যে ইনভলভমেন্ট, তাদের যে সংযুক্তি, তারা কোথায় যাবে এবং কেন এটি সাস্টেইনেবল হওয়া উচিত? না হলে বরং কি হবে? একটি পক্ষ চাচ্ছে যে যেহেতু এত মানুষের সংযুক্তি এখানে হয়েছে, এই প্রতিষ্ঠানটি বা এই ব্যবসাটি কিংবা এই ব্যবসায়িক প্রবণতাটি টিকে থাকে। তো এই মুহূর্তে যারা জয়েন করছে তারা তো প্রিম্যাচিউর অনেকটা, তাদের জন্য কি থাকছে? তাদের জন্য কি রিস্ক থেকে যাচ্ছে না? অবশ্যই আছে। এই কথাটা আমি বলতে চেয়েছিলাম। ডাইরেক্ট সেল অ্যাক্ট, আমি যে বলছি একটা কথা, যে ডাইরেক্ট সেল অ্যাক্ট যেটা তৈরি করা হয়েছে এটা অসম্পূর্ণ। কারণ এইটার মধ্যে ভোক্তা পরিবেশকের স্বার্থ, সতর্কতা, তাদের প্রিভেন্টিভ মেথড কোনোটাই আসে নাই। এসেছে কোম্পানি কি করা উচিত আর কি করা উচিত না। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, ডাক্তার কি করা উচিত, ডাক্তার কি করা উচিত না যদি বলা হয় তাহলে ডাক্তার উচিত অনুচিতের মধ্যে থাকবে। রুগীকে নিয়ে কোনো কথা আসে নাই। রুগী কোথায় যাবে, রুগীর কি হবে? আমি বলছি যে এটা এমন একটি ল হওয়া উচিত যেখানে ডাক্তার এবং রুগীর দুইজনের দায় দায়িত্ব, দায়বদ্ধতা এবং কর্মকাণ্ড কি হবে, এই দুটাকে সম্মিলিত করে কিন্তু ডাইরেক্ট সেল অ্যাক্ট করতে হবে। শুধু কোম্পানিকে নিয়ে ল করলে এটা টোটালি ব্যর্থ হবে, কোনো কাজ হবে না। কারণ এখানে যেটা হচ্ছে, আমি আজকেও একটা গণমাধ্যমে দেখলাম এবং যেটা সত্যি আসলে, সেটা হচ্ছে নিচের দিকে মাঠ পর্যায়ে, যেটা হয়তো কোম্পানির মালিকরা জানে না, সেখানে দেখা গেছে ক্লাস 6, 7, 8 যাদের বয়স হয়তো এখন 15-16, তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে তোমাকে মালয়েশিয়া নিয়ে যাব, সুইজারল্যান্ড নিয়ে যাব। আমার মনে হচ্ছে কথাগুলো হয়তো আংশিক সত্যি, কিন্তু যদি এই ঘটনাটা হয়েই থাকে এটাকেও কিন্তু প্রিভেনশন করতে হবে। ডাইরেক্ট সেল অ্যাক্টের মধ্যে নাম্বার 1 ঢুকাইতে হবে যে কোনো ব্যক্তি বা কোনো ছাত্র, এনিবডি ওয়ান্ট টু জয়েন ইট, দে হ্যাভ টু এস্টাবলিশ দেয়ার এজ, প্রুফ অফ এজ উইথ দেয়ার ন্যাশনাল আইডি। এর মধ্যে একটি অভিযোগ এসছে, সেটি অন্য একটি কোম্পানি, মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি সম্পর্কে। আমরা বাগেরহাটের মডেলগঞ্জে একটি প্রতিষ্ঠান সম্পর্কে জেনেছি। একই সাথে রাজধানীতে গোয়েন্দা একটি রিপোর্টে এসছে যে কম্পিউটার প্রশিক্ষণের নামে সেখানে মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস শেখানো হয়। কোমলমতি শিক্ষার্থীরা সেখানে ঢুকছে এবং তারা পড়াশোনা থেকে অনেক দূরে ছিটকে পড়ছে এবং তারা উচ্ছন্ন হয়ে যাচ্ছে অনেকটা। সম্ভব যদি আইন না থাকে আরো দেরি করা হয় এই ধরনের, কিন্তু আমি বলি এটাকে অপপ্রয়োগ। দেখেন ডাইরেক্ট সেলিংটা কিন্তু ইটস লাইক এ আর্মস, ওকে? এই আর্মস যদি যাদেরকে লাইসেন্স দেওয়া আছে, অথবা ধরেন যারা এই আর্মস ধরতে পারে, যাদের অধিকার আছে, পুলিশ, মিলিটারি বা যারা আইন প্রয়োগকারী সংস্থা, তারা যখন অস্ত্রটা বহন করে তাদের কিন্তু ওই দায় দায়িত্ব আছে, ওরা জানে এইটা মানুষকে রক্ষা করার জন্য। কিন্তু একজন ডাকাতের হাতে যদি অস্ত্রটা পড়ে
তখন সে মানুষ খুন করবে, ডাকাতি করবে। এমএলএম এর যে থিওরিটা, যে সিস্টেমটা দ্বিমুখী, কিন্তু এটা ভালো করতে জানে। আমরা এমএলএম এর সিস্টেম থেকে আলোচনা শুরু করতে চাই, তার আগে একটু ছোট্ট বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এমএলএম জিজ্ঞাসায়, কথা বলছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। ছোট্ট বিরতি নিচ্ছি, একটু পরে ফিরছি। ভালোবাসার নৌকায় দুঃখ তোমায় দেব না, রাখবো হাসি খুশি, হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি, চাইবে যখনই মন ভরাবো, রং ছড়াবো হেসে তোমায় ভালোবেসে। মার্সেল টেলিভিশন, প্রতিদিন স্বপ্ন রঙিন। বিরতির পর স্বাগত আরেকবার, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখছেন এমএলএম জিজ্ঞাসা, কথা বলছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আহমেদ। বিরতির আগে আমরা কথা বলছিলাম মাল্টি লেভেল মার্কেটিং এক ধরনের প্রযুক্তি, এটি এক ধরনের ডাবল এজ ইনস্ট্রুমেন্ট। এটা দুদিকে ধার আছে, এটা ভালো খারাপ দুটোই আছে। ব্যবহারকারীকে সতর্ক থাকতে হবে। এটা দিয়ে যেমন আপনার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা দিয়ে কিন্তু আপনার মানুষের উপকার হয়। এটা নির্ধারণ করবে আইন। আমরা যখন একটা অস্ত্রের লাইসেন্সের জন্য আমরা যখন অ্যাপ্লাই করি, তখন বলে দেওয়া হয় যে তোমাকে এই কারণে অস্ত্রটার লাইসেন্স দেওয়া হলো। এখন আমাকে যখন অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়, তখন আমার ভিতরে কিন্তু একটা রেসপন্সিবিলিটি তৈরি হচ্ছে। আমি চাইলে যাকে তাকে গুলি করতে পারি না। আমি বলছি ডাইরেক্ট সেলিং আইনটা যখন করা হবে, তখন যেন নাম্বার ওয়ান যেটা করা হয়, আমি কিন্তু বলেছিলাম যে আমার এখানে কিছু অবজারভেশন ছিল। এক নম্বর হচ্ছে কাকে দেওয়া হচ্ছে, সেই প্রতিষ্ঠানের পরিচালক কারা, তাদের গত 3 বছরের ট্যাক্স রেকর্ড কি, তারা কখনো ফৌজদারি মামলায় করেছে কিনা, সাজাপ্রাপ্ত কিনা, তারা কখনো মানুষকে প্রতারিত করেছে কিনা, তাদের সিআইবি রেকর্ড কি। আবার সবার শেষে দেখতে হবে যেই টেকনোলজিটাতে তারা ব্যবহার করতে যাচ্ছে, এই বিষয়ে অন্তত তাদের একজন ব্যক্তি জানে কিনা। তাহলে কেউই কিছুই জানে না, এই বিমানে উঠে গেল, বিমান যখন আকাশে যাবে কি অবস্থা হবে, ল্যান্ড কে করাবে। এটা হলো একটা ইম্পর্টেন্ট ইস্যু ওয়েন দে গোনা ইস্যু দি ডাইরেক্ট সেলিং লাইসেন্স। নাম্বার 2 হচ্ছে যে ভোক্তা সম্পৃক্ত হবে। আমি তো বলবো যে ভোক্তার জন্য 1 নম্বর আইন হওয়া উচিত, কোন ব্যক্তি যার বয়স 18-র নিচে, 18 এস্টাবলিশ করতে পারবে না, তাকে ঢুকতেই দেওয়া উচিত না। সেটা এস্টাবলিশ করার জন্য তাকে বাধ্যতামূলক নাগরিক পরিচয়পত্র নিতে হবে, জাতীয় পরিচয়পত্র। এটা হলো 1 নম্বর। 2 নম্বর শর্ত হচ্ছে কোন ব্যক্তিকেই এখানে ঢুকতে দেওয়া উচিত না যার আক্ষরিক জ্ঞান নাই এবং যে চুক্তিপত্রটি সে সই করছে এটা পড়ার মতো তার জ্ঞান বুদ্ধি নাই। কারণ কেউ যদি বলে যে হ্যাঁ সব ঠিক আছে, আপনি সই করেন। আমি একদিন বলেছিলাম যে আর ইউ গোয়িং টু সাইন এনিথিং এন্ড এভরিথিং উইদাউট লুকিং অ্যাট, বলে না। আমি বললাম তাহলে আপনি যদি কোনো কিছু না দেখে সই না করেন, কেন আপনি এখানে এগ্রিমেন্টে না দেখে সই করছেন, করেন। এটা আমাদের চুক্তিপত্রে 17টি কন্ডিশন দেওয়া আছে, সব পড়ে সে সই করবে। এখানে আজকে যে আমি নিউজ পেপারে যেটা দেখলাম, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে ওই ঘটনাটি ঘটেছে। কারণ ঘটনাটি ঘটার মতো তৈরি হয়ে আছে যে একেবারে অপরিপক্ষ স্কুল ছাত্রকে লোভ দেখিয়ে আনা খুবই স্বাভাবিক। এই ব্যাপারে আমি বলবো দ্রুত ডাইরেক্ট সেলিং অ্যাক্ট করে এখানে যে বিষয়ে সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে গণমাধ্যমকে আরো বেশি বেশি প্রচার করতে হবে যে কে এটাতে আসবে, কে আসতে পারবে না, এই রুলস গুলো। বাবা মা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ আমরা কোনোদিনই এনকারেজ করি না যে লেখাপড়া বন্ধ করে দিয়ে এটা করা। বরং আমি আপনার কাছে একটা ভালো সংবাদ দেবো। আমার কাছে 2 দিন আগে ইউনিভার্সিটিতে পড়েন এক ছাত্রী আসলেন, ম্যাচিউর ছাত্রী। আমাকে বললেন স্যার আমি ডেস্টিনি করি, এই জন্য আমার 10 মার্ক কাটা হয়েছিল আজ থেকে অনেকদিন আগে, আর আজকে একটা ভালো খবর দিতে আসলাম। আমি বললাম কি, বলে আমি একমাত্র লোক ওই ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি বিং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর। আমি এটা প্রমাণ করতে চেয়েছি যে ডেস্টিনি সম্বন্ধে আপনাদের ধারণা যে লেখাপড়া বন্ধ করে দেয় কিছু হয় না। এবং আমার জানা মতো বহু ডিস্ট্রিবিউটর আছে যারা বলেছে আমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি ডেস্টিনিতে, এবং ইন্টারমিডিয়েট পাস করে আমরা ইউনিভার্সিটি কলেজে গিয়েছি, আর এদিকে ডেস্টিনি জয়েন করেছি। আর এখন যখন আমরা ডায়মন্ড হয়েছি একই টাইমে কিন্তু আমরা মাস্টার্স কমপ্লিট করেছি। ব্যাপারটা হচ্ছে কিন্তু আপনি কিভাবে প্রয়োগ করছেন। আমরা কখনোই ডিসকারেজ করি না যে তুমি লেখাপড়া, বরং বলি কি তোমার নিজের লেখাপড়ার খরচ
তুমি যেমন পার্ট টাইম টিউশনি করে নিতা, কারণ একটা ছাত্র কিন্তু টিউশনি করে, যত কথাই বলবেন, সে 2-4 ঘন্টা কোথাও না কোথাও টিউশনি করে, সেখানে কত টাকা পায়? 2 থেকে 4 হাজার টাকা। একই সময় কিন্তু এখানে দেশে আরো বেশি পাচ্ছে। আমি বলতেছি না তাকে টিউশনি ছেড়ে দিতে, বলছি আর কি সে রিপ্লেস করতে পারে। কিন্তু পার্থক্য হচ্ছে এতটুকু, একজন ছাত্র যদি বাবা মার থেকে টাকা পয়সা না এনে তার লেখাপড়া খরচ চালিয়ে বাবা মাকে পাঠাতে পারে, আমার মনে হয় ডাইরেক্ট সেলিং ডিজার্ভ সাম ক্ল্যাপিং। ডাইরেক্ট সেলিং এটা কি সামাজিক প্রযুক্তি নাকি বাণিজ্যিক প্রযুক্তি? এটা কি সামাজিক দায়িত্ববোধ নাকি পিওর ব্যবসা? এই সকল প্রত্যয় যখন ঘুরপাক খাচ্ছে ঠিক তখনই আইন প্রণয়নের কথা বলা হচ্ছে। তো আইন প্রণেতাদেরকেও এই বিষয়গুলো বুঝতে গেলে জানতে হবে এর দর্শনগত ভিত্তি কি, কোত্থেকে আসলো এবং কোন বিশ্বাসে, কোন মূল্যবোধে, কোন দর্শনে এর পথ চলা। তো সেই দর্শনগত ভিত্তি জানার জন্য যারা এর সাথে জড়িত হবেন বা কাজ করবেন বা আইন তৈরি করবেন, তাদের জন্য আপনার কি বলার আছে এই দার্শনিক তত্ত্ব সম্পর্কে? আমি বেশি কথা বলবো না, আমি এমন একজন লোকের কথা উক্তিটা দেবো যেটা আরেকজন দিয়েছেন। 1975 যখন প্রথম রিচার্ড লেজার ইউএস চেম্বার অফ কমার্সের দায়িত্ব পান, তখন পর্যন্ত উনি জানেন না যে ডাইরেক্ট সেলিং বলতে একটা প্রযুক্তি আছে। পরবর্তীকালে উনি জানার পরে উনি একটা কমেন্ট করেছিলেন, বলছেন যে ডাইরেক্ট সেলিং নট অনলি লিবারেটস অ্যান ইন্ডিভিজুয়াল, ইট লিবারেটস এন্টায়ার কান্ট্রি। এই লাইনটার অর্থ এই, উনি বলছে যে মানুষ কিন্তু জয়েন করে একজন ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য, কিন্তু বাস্তবিক অর্থে দেখা যায় পুরো দেশটাই কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম পায়। কারণ আপনি যখন আপনার অবস্থান থেকে আপনাকে তৈরি করবেন, আরেকজন যখন আরেকজন অবস্থান থেকে তৈরি করবে, ইউ আর নট দি লাইবিলিটি অফ দি গভর্নমেন্ট, এন্ড গভর্নমেন্ট ইজ নট থিঙ্কিং অ্যাবাউট ইউ যে আমার তো এই ছেলেটা পাস করে বেরিয়েছে তার জন্য একটা চাকরি লাগবে। কোনটা ভালো বলেন? আজ পর্যন্ত আপনি যারা ব্যবসা করছে তারাই বলুক, ব্যবসায়ীরা কি অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে সরকারকে অনেক ট্যাক্স দিয়েছে, না চাকরিজীবীরা আপনার ইন্ডিপেন্ডেন্ট হয়ে সরকারকে অনেক ট্যাক্স দিয়েছে? আপনি যদি বাস্তবতা দেখেন তাহলে দেখবেন সরকার কিন্তু বাজেট করে কিন্তু বিজনেসম্যানদের উপরে, নট চাকরিজীবীদের উপরে। চাকরিজীবীদের উপরে সরকার আরো ভর্তুকির চিন্তা করে যে আমাকে কত ভর্তুকি ঢালতে হবে। তার মানে আমি বুঝাইতে চাচ্ছি, অনলি এমপ্লয়মেন্ট ইজ নট দি সলিউশন, ইটস মেবি ওয়ান অফ দি ওয়ে, বাট দি সলিউশন উড বি ইন্ডিপেন্ডেন্ট সেলফ এমপ্লয়মেন্ট। এটাকে আমরা বলে থাকি আত্মকর্মসংস্থান। আজকে সারা ওয়ার্ল্ডে কিন্তু এটার একটা স্লোগান চলছে, আত্মনির্ভরশীল হও। এই যে যেমন মনে করেন গ্রামীণ ব্যাংকের কথা বলেন, তারা কি স্লোগান দিচ্ছিল? আত্মনির্ভরশীল হও তুমি। আরেকজন অনেক এনজিও আছে এখন, আমি জানি অনেক বড় বড় এনজিও আছে যারা মানুষকে আত্মপ্রত্যয়ী হওয়ার জন্য শিখায়। হাঙ্গার প্রজেক্ট আছে, হাঙ্গার প্রজেক্টে স্ট্রেট শিখায় আত্মপ্রত্যয়ী হও। কিন্তু যদি আপনি সবসময় যদি চাকরির কথা চিন্তা করেন, এখানে একটা ব্যাপার ঘটে যায়। এখন তো সেখানে একটা প্রতিযোগিতা তৈরি হয়। আপনার বাংলাদেশে কতগুলো চাকরি আছে, কতগুলো ক্যান্ডিডেট আছে, দেখেন প্রত্যেক বছর কি পরিমাণে গ্রাজুয়েট বের হচ্ছে। সবাই যদি চাকরির পিছনে দৌড়ায়, হুইল বি দি এমপ্লয়ার। কারণ আমাদের এখানে কিন্তু এমপ্লয়মেন্ট অতটা কিন্তু তৈরি হচ্ছে না, বাট এইভাবে কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট তৈরি করা সম্ভব। সেকেন্ড যে ভ্যালুটা তৈরি হয় ভেরি সিরিয়াস, সেটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। এন্ড থার্ড তো শুনলে আপনি খুবই খুশি হয়ে যাবেন, বাংলাদেশে আমি দেখেছি ট্যাক্স না দেওয়ার একটা প্রবণতা। ট্যাক্স ফাঁকি দিতে পারলে খুব খুশি, আর ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য অনেক ধরনের সংগঠন আছে, বিভিন্ন রকমের বুদ্ধি শুদ্ধি দিয়ে কিভাবে কমায় ট্যাক্স দেওয়া যায়। ডাইরেক্ট সেলিং তার অপোজিট। ডাইরেক্ট সেলিং আমরা ফোর্স করি কি জানেন? ইউ মাস্ট পে 100% ট্যাক্স, গিভ ইউ ট্যাক্স সার্টিফিকেট, দেন আই উইল কন্টিনিউ ইউর নেক্সট সেশন। আমরা যেটা করি এখন সেটা হচ্ছে, আমাদের কোন ডিস্ট্রিবিউটর যদি ট্যাক্স কোয়ালিফাই করে আর সে যদি ডিসেম্বরের মধ্যে এস্টাবলিশ করতে না পারে তার ট্যাক্স পে করা হয়েছে, আমরা জানুয়ারি থেকে তার ইনসেন্টিভ বন্ধ করি, বেসিকটা বন্ধ করি না, যে তোমার ইনসেন্টিভ সাসপেন্ড, তুমি আগে ট্যাক্স সার্টিফিকেট দাও। আপনি জানেন এই জিনিসটা কিন্তু অন্য কোন স্টাইলে করা সম্ভব নয়। এটা হচ্ছে গভর্নমেন্টের জন্য একটা ব্লেসিং নিউজ, যে ডাইরেক্ট সেলিং ক্যান ইনক্রিজ অ্যান্ড মাস্ট ইনক্রিজ হিউজ ট্যাক্স ফ্রম আনএক্সপেক্টেড পিপল হু আর নেভার বিন থট দ্যাট দে উইল গিভ দি ট্যাক্স টু গভর্নমেন্ট। তারা দেওয়ার কথা না। আপনি কি মনে করেন যে পর্যায়ে ছেলেরা আজকে ডায়মন্ড হয়েছে, তো কোনোদিন ট্যাক্স দেওয়ারই কথা না, আর তারা এখন ট্যাক্স দিচ্ছে, বলে আমি 5 লক্ষ টাকা ট্যাক্স দিয়েছি, আমি 10 লক্ষ টাকা ট্যাক্স দিয়েছি। আপনি ট্যাক্সের দেওয়ার বাহাদুরিটা যদি বক্তৃতা শুনেন, দেখবেন আপনি আমাদের অনেকগুলো ইভেন্টে আছে। এটা হলো আপনার থার্ড অ্যাডভান্টেজ অফ দি কান্ট্রি, হাউ ডাইরেক্ট সেল আপনার ইয়ে করে। ফোর্থ হচ্ছে কিন্তু দ্রব্যমূল্য অ্যাভারেজ রাখে। কারণ আপনি যখন কম্পিটিশনে আছেন, আপনি যখন একটা পণ্য বিক্রি করতেছেন 10 টাকা, বাজারে আর কেউ এটাকে 12 টাকা করার সুযোগ নেই। তাই মনে রাখতে হবে, ফোর্থ অ্যাডভান্টেজ হচ্ছে ইউ ক্যান কন্ট্রোল দি প্রাইস আপসাইড ডাউন। এটা আর কখনো হবে না। এবং যারা সংযুক্ত হচ্ছে তাদেরকে কি বলবেন? ব্যবসায়ী, ডিস্ট্রিবিউটর, চাকরিজীবী? তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার শব্দটা কিন্তু মোস্ট মডার্ন। এখন দেখবেন ব্যাংকে আপনার এসএমই বলে, স্মল মিডিয়াম এন্টারপ্রেনার। আমি তো মনে করি এটার আসলে মানুষ বুঝা উচিত হোয়াট ইজ দ্য এসএমই স্ট্যান্ডস ফর। নোবডি নোজ, আই বিলিভ ফিউ পিপল অনলি।
সামান্য কিছু লোক যারা এটার সাথে জড়িত, এদের পার্সেন্টেজ কত হতে পারে? লেস দেন 1%। 99% পিপল ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দি অ্যাব্রিভিয়েশন অফ এসএমই। এইখানে আমরা কিন্তু এসএমই তৈরি করছি, স্মল মিডিয়াম এন্টারপ্রেনার। এখন ব্যাংক তো এটার জন্য লোন দেওয়ার জন্য বসেই আছে। ব্যাংক যদি লোন দেয় তাহলে আরো অনেক লোকের কিন্তু সম্পৃক্ত করা যাবে এখানে। এরা কিন্তু অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার। এই এন্টারপ্রেনার মানে হচ্ছে ছোট সাইজের একটা ব্যবসা, হোম বেস, যেখানে আপনার কোনো বড় ধরনের লাইবিলিটি নাই, কোনো এমপ্লয়ির ঝামেলা নাই, কোনো বাকি বকা নাই, অ্যাকাউন্টস পেয়েবল নাই। আগামীতে আমরা যেটা প্ল্যান করছি, যেটা আমি চাই কি জানেন, আমার একটা কিন্তু উদার আহ্বান আছে সব এমএলএম কোম্পানির কাছে। আপনারা কেউ যদি ডেস্টিনিকে ফলো করতে চান, ডেস্টিনির সমস্ত ইথিক্স গুলো নিতে চান, ইট উইল বি প্রোভাইডেড ইউ ফ্রি কস্ট, বাট এই টেকনোলজি আপনি দেবেন কস্ট ফ্রি। কস্ট ফ্রি। এই জন্য আমি চাই যে আপনিও ভালোভাবে চলেন, আমাকে ভালোভাবে চলতে দেন। কারণ আপনি যখন একটা অন্যায় কাজ করবেন, একটা ইরেগুলার কাজ করবেন, আপনাকে গালি দেওয়ার সময় আমাকে পেঁচিয়ে গালি দেওয়া। এই প্রসঙ্গে আমি আপনাকে ব্যক্তিগত একটি প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে যে শুরুর দিকে যখন আপনি এটা শুরু করলেন তখন ছিল মাল্টি লেভেল মার্কেটিং। হ্যাঁ, একটু পরে এসে আপনি বলছেন না এটাকে এমএলএম বলা যায় না, এটাকে নেটওয়ার্ক বলা হচ্ছে। হ্যাঁ। একটি উদাহরণে আপনি বলেছেন যে এর সাথে দেখা যাচ্ছে যে হাতির মাথা, ঘোড়ার লেজ, জিরাফের পা, এই হয়ে গেছে। তো বাকি কোম্পানিগুলোকে ল প্ল্যানাররা, ল মেকাররা কিভাবে সংজ্ঞায়িত করবে অন্যান্য এমএলএম কোম্পানি? দেখেন জিনিসটা কিন্তু ল কিন্তু তৈরি হতে পারবে না যে কার পা হবে, কার লেজ হবে, কি হবে। সংজ্ঞায়নটা কিভাবে? আমি বলি সংজ্ঞায়নটা হবে, এটা একটি প্রাণী, প্রাণীর যে একটা কমন সংজ্ঞা, এর ভিতরে প্রাণীকে থাকতে হবে, প্রাণীর যা যা করা। এখন প্রাণীটা কি ঘোড়া হবে, তা হাতি হবে, তা গরু হবে, এটা কিন্তু লর কিন্তু ইয়ে হওয়া উচিত না। তাহলে আপনাকে কি করতে হবে জানেন, যখন আপনি একটা ক্যাটেল ল করতে যাবেন, যে ঠিক আছে আমি একটা প্রাণী চাষাবাদ, গৃহপালিত জন্তু চাষাবাদের একটা আইন বানানো, মনে করেন কোন একটা মন্ত্রণালয়, সেখানে যদি ওনাকে ভিন্ন ভিন্ন আইন বানাইতে হয়, ভেড়ার জন্য একটা আইন, গরুর জন্য একটা আইন, মুরগির জন্য একটা আইন, তাহলে হবে না কিন্তু। তাই তারা একটা আইনে বানিয়েছে, গবাদি পশু। দেখেন আইন কিন্তু একটা, তাই না? আমি এই কথাটা বলতে চাচ্ছি, এমএলএম কে একেবারে কমন একটা আইন বানাইতে হবে, সেটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। এখন ডাইরেক্ট সেলিং বাবা তুমি কিভাবে করবা? ডাইরেক্ট সেলিং আইন করলে আরেকটা মজার ব্যাপার হবে কিন্তু, আজকাল কিছু সংগঠন আছে যারা আমাদের চোখের সামনে দিয়ে টেলিমার্কেটিং করে বেড়াচ্ছে, তারা কিন্তু গভর্নমেন্টকে রেভিনিউ দিচ্ছে না, টেলিমার্কেটিং করছে, সেখানে বেনিফিট হচ্ছে, বাট এই বেনিফিটের কোনো ট্র্যাকিং নাই। কিভাবে টেলিমার্কেটিং করছে? আমাকে ফোন করে ক্রেডিট কার্ড অফার করা হচ্ছে, আমাকে ফোন করে লাইন চেঞ্জ করার অফার করা হচ্ছে, আমাকে ফোন করে অনেক কিছু অফার করা হচ্ছে, এবং আপনি দেখবেন এসএমএস আসে, আপনি এখন এত % ডিসকাউন্ট পাবেন। দিজ আর অল টেলিমার্কেটিং। কিন্তু টেলিমার্কেটিং কে কিন্তু ডাইরেক্ট সেলের আওতা আনতে হবে, আনলে এখানে কিন্তু একটা বড় রেভিনিউ চলে আসবে গভর্নমেন্টের। আরো অনেক আছে, আপনি অনলাইনে মার্কেটিং করতেছে, এটা কিন্তু গভর্নমেন্ট জানে না। তার মানে আমার কথা হচ্ছে এমন একটা আইন হওয়া উচিত যেটার আইনের নাম হবে গরু আইন নয়, ছাগল আইন নয়, ভেড়া আইন নয়, এটার নাম হবে গবাদি পশু আইন, মানে কমন। তখন এর ভিতরে কে কে সাব ব্রাঞ্চে আছে তারা কাজ করবে, কেউ মুরগি পালবে, কেউ হাঁস পালবে, কেউ গরু পালবে, বাট ইট হ্যাজ টু বি আন্ডার দি ল ওয়ান কমন। যেমন আমাদের আছে, আমাদের তো বলা হয় যে পশু এবং পশু সম্পদ মন্ত্রী বা পশু সম্পদ মন্ত্রণালয় আছে। দেখেন জিনিসটাকে বলা হচ্ছে পশু সম্পদ মন্ত্রণালয়, একবারে কিন্তু বলা নাই গরু সম্পদ মন্ত্রণালয়। যেটা ওনারা করতে গেছেন গরু সম্পদ মন্ত্রণালয় করতে চাচ্ছিলেন, তখন দেখা যেত কি গরুকে নিয়ে চিন্তা করা যাবে, আর কিছুকে আনা যাচ্ছে না সাথে। তাহলে কমন জিনিস করতে হবে, নট এমএলএম অ্যাক্ট, ইট শুড বি ডাইরেক্ট সেলিং অ্যাক্ট, এন্ড আন্ডার দি আমব্রেলা অফ ডাইরেক্ট সেলিং এভরিবডি উইল বি ট্রিটেড ইকুয়াল রাইটস। এবং এটাতে কিন্তু দেশের কিন্তু একটা বিরাট আসবে, সোশ্যাল ডেভেলপমেন্ট আসবে। মোহাম্মদ রফিকুল আমিন আলোচনায় অংশ নেওয়ার জন্য, প্রাণবন্ত আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এমএলএম জিজ্ঞাসা। আমরা কথা বলছিলাম মাল্টি লেভেল মার্কেটিং এর আইনি দিকগুলো, এবং এই মাল্টি লেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং কে বাংলাদেশের প্রচলিত যে সকল মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি আছে সেগুলোকে একটি আইনের আওতায়, একটি ছাতার আওতায় এনেই পরিচালনা যাতে করা যায়। এবং যেহেতু এই খাতের সাথে অনেক মানুষের সংযুক্তি হয়েছে, অনেক মানুষ যুক্ত হয়েছে, তাদের দিকটাও বিবেচনা করে এই আইনের মাধ্যমে তাদের স্বার্থ সুরক্ষিত হবে আগামী দিনগুলোতে, সেই প্রত্যয় শেষ করছি আজকের এমএলএম জিজ্ঞাসা। সবার জন্য শুভকামনা।